এবারের শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমি আর কিশোরী গুটিসুটি মেরে তারানাথের ঘরের কোণের তক্তপোষের উপর বসে আছি। তারানাথও বসে আছেন আমাদের সাথে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে এত ভূত প্রেত তন্ত্র মন্ত্র এসবের গল্প বলেন, মানছি এটা আপনার জীবনের একটা অঙ্গ, তবুও এতে কতখানি আসল সোনা আর কতখানি খাদ মেশানো তা তো বড় জানতে ইচ্ছে করে। তারানাথ খানিকটা ক্ষিপ্ত হয়েই বলে ওঠেন, দেখো হে, বিশ্বাস বা অবিশ্বাস দুটোই আমাদের হাতে। জীবন আমাদের যে পথ বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যায়, আমরা সেটাকেই বিশ্বাস করতে শুরু করি। এ পৃথিবীতে যেমন শুভ আছে তেমন অশুভও আছে, যেমন ভালো আছে তেমন মন্দও আছে, যেমন ধনাত্মক আছে তেমন ঋণাত্মকও আছে, ঠিক তেমনি যেমন দেবতা আছেন তেমন অপদেবতাও আছে। অপদেবতা? ঠাকুরমশাই বলুন না, বলুন না আপনার এই অভিজ্ঞতার কথা। কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, সেটা আন্দাজ করতে পেরে তার পায়ে সজোরে একটা চিমটি কেটে ওকে চুপ করাই, পাছে গল্পের বিঘ্ন ঘটে। তবে বলি শোনো, তখন আমার বয়স প্রায় ৪৫ হবে। হাত দেখা জ্যোতিষশাস্ত্র, কবজ মাদুলি পাথর এসব দিয়ে আয় বেশ ভালোই হচ্ছিল। স্বয়ং মা তো বলেইছিলেন ভাতের অভাব কোনো দিনই হবে না আমার, তবে লাখপতি হওয়া আমার কপালে নেই। সেদিন যজ্ঞের কাজে এক যজমানের বাড়ি গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি আমার জন্য এক ভদ্রলোক বৈঠকখানায় অপেক্ষারত। পরনে ফতুয়া ধুতি, বেশ লম্বা চওড়া, এক কথায় হোমরা চোমরা মাতব্বর ধরনের দেখে বোধ হলো। তিনি পরিচয় জানিয়ে বললেন, প্রণাম নেবেন ঠাকুর মশাই, আমি আপনার নাম খুব শুনেছি। আমার নাম রাধারমন ঘোষাল, নবগ্রাম থেকে আসছি, সেখানকার মোড়ল বলতে পারেন। আচ্ছা। আমার বড় বিপদ তারানাথ বাবু, এছাড়া আমাদের গ্রামেও বড় বিপদ। কোনো এক অজানা কারণে আমাদের গ্রামে প্রতি বছর ৮ বর্ষীয় এক বালকের কোনো এক অজ্ঞাত কারণে অপঘাতে তাদের মৃত্যু ঘটছে। বলেন কি? তাহলে বছরে তো একাধিক মৃত্যু ঘটার কথা, কারণ ৮ বর্ষীয় বালক তো একাধিক হতেই পারে। তাহলে আপনাকে খুলেই বলি, প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিন যে বালকের ১৮ বছর বয়স পূর্ণ হচ্ছে, কোনো এক অজ্ঞাত কারণে সেই বালকের মৃত্যু ঘটছে, এবং সেই মৃতদেহ দেখতে অতীব ভয়ঙ্কর। দেখলে ভয়ে শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায়। মৃতদেহ পড়ে আছে মুন্ডহীন ভাবে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক, আর তার ঠিক পাশেই পড়ে রয়েছে এক শেয়ালের কাটা মুন্ডু। এই ঘটনা দীর্ঘকাল বছরের পর বছর চলতেই থাকছে। তবে এবারে কৌশিকী অমাবস্যার দিন আমার একমাত্র পুত্র নয়নের ১৮ বছর পূর্ণ হবে। তার চিন্তায় আমি এবং আমার স্ত্রী প্রায় নাওয়া খাওয়া ছেড়ে বসে আছি। আমি হাত জোড় করে বলছি, আপনি বাঁচান আমার ছেলেকে। পরের সপ্তাহের বৃহস্পতিবারই তো কৌশিকী অমাবস্যার দিন। আপনার কথা শুনে যা বুঝছি, ঘটনা অতীব সাংঘাতিক। দেখি কি করতে পারি। অবশেষে রওনা হওয়ার দিন হাজির। নবগ্রামে মোড়ল মশাইয়ের বাড়ি পৌঁছতে বেলা প্রায় ১০টা বেজে গেল। গ্রামটা বেশ সুন্দর, ছড়ানো ছিটানো কাঁচা পাকা বাড়ি। তবে মোড়ল মশাইয়ের বাড়ি আর ৫টা বাড়ির চেয়ে সম্ভ্রান্ত। রিক্সা থেকে যখন গ্রামের মাটিতে পা দিলাম,
বুকের ভিতরে একটা আলোড়ন খেলে গেল, যেন কোনো এক অশুভ চাদর মুড়ে রয়েছে গ্রামটাকে। গুমোট পরিবেশ যেন দম বন্ধ করে রাখছে। চারিদিক তো বেশ শান্ত। এমন অনুভূতি হওয়ার কারণ কিছুতেই বুঝতে পারলাম না। আসুন আসুন তারানাথ বাবু, আসুন। কি সৌভাগ্য আমার! আপনার পায়ের ধুলো আমার ভিটেতে পড়েছে। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার পথেই বসেছিলাম। না মোড়ল মশাই, সমস্যা কিছুই হয়নি। তা ভালো। এই দেখুন ঠাকুর মশাই, আমার ছেলে নয়ন, ওর কথাই বলছিলাম। ওরে নয়ন, পেন নাম কর ঠাকুর মশাইকে, পেন নাম কর। নয়ন একটু ব্যস্ত হয়ে আমাকে প্রণাম জানালো। সেসব কথা পরে হবে ঠাকুর মশাই, আপনি হাত মুখ ধুয়ে নিন। আপনার কিছু খাবারের ব্যবস্থা করছি। বিশ্রাম সেরে তারপর গ্রামটা একটু ঘুরে দেখবেন। বিশ্রাম সেরে মোড়ল মশাইয়ের সাথে বেরোলাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। বেশ সুন্দর গ্রামটি। গ্রামে জনসংখ্যাও খুব বেশি নয়। গ্রামের বারোয়ারি তলা ঘিরে রয়েছে শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির ও একটি ষষ্ঠী তলা। সেখানে বসে কিছু মাতব্বরদের আড্ডা চলছিল। মোড়ল মশাই বাকি ব্যক্তিদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। গ্রামের অজানা আতঙ্ক নিয়ে কথাবার্তা চলতে লাগলো। কথার মধ্যেই জানতে পারি গ্রামের দক্ষিণে এক বিশাল খেলার মাঠ, তারপরেই শুরু হয়ে যাচ্ছে এক জঙ্গল। সেই মাঠে গ্রামের ছেলেরা খেলাধুলো করে। মোড়ল মশাইয়ের সাথে চললাম সেই মাঠটাও একবার ঘুরে দেখবার জন্য। এই দেখুন ঠাকুর মশাই, এটাই হলো সেই খেলার মাঠ। এই জঙ্গলে আপনারা কেউ কখনো যান না? না ঠাকুর মশাই, সেই বাপ ঠাকুরদার আমল থেকেই ওখানে যাওয়া নিষেধ ছিল। কারণ যদিও অজানা, আর গ্রাম এখানেই শেষ হচ্ছে। জঙ্গলের পথ কোনো কাজেই আসে না। কেন জানি না বারবার মনে হতে লাগলো ওই জঙ্গলেই কিছু একটা রহস্য আছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে নাড়া দিতে লাগলো। দূর থেকে জঙ্গলটা দেখলেই মনে হচ্ছে যেন চিরকালের অন্ধকার নেমে আছে সেই জঙ্গলে। মনে মনে ঠিক করলাম আগামীকাল কাউকে কিচ্ছু না জানিয়েই ওখানে একবার যাব। চলুন ঠাকুর মশাই, সন্ধ্যা নামতে চললো। এখানে থেকে কোনো কাজ নেই। সেদিন রাত্রে আহারাদি সম্পন্ন করার পর ঘরে গেলাম। পথে ধকলের জন্য ভীষণ ক্লান্তিও লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ মাঝরাতে ভীষণ দাপাদাপির শব্দ, সাথে এক পাল শিয়ালের আওয়াজ। হঠাৎ জেগে উঠে ধরফড়িয়ে দরজা খুলে দেখি কোথাও কিছু নেই। একটা গুমোট গন্ধে আমার গাটা কেমন গুলিয়ে উঠল। এটা যে অশুভ সংকেত সেটা বুঝতে বাকি রইল না, কারণ নয়নের বিপদ আসন্ন। মোড়ল মশাই, কাল রাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? না ঠাকুর মশাই, কাল রাতে তো কিছু বুঝতে পারিনি। কেন, কালকে আপনার কোনো সমস্যা হয়েছিল? আমি মোড়ল মশাইকে আর বিচলিত করতে চাইলাম না, তাই উত্তরটা এড়িয়ে গেলাম। বেলা বাড়লে একাই রওনা হলাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। বেশ ঘন জঙ্গল। সুদূর বিস্তৃত জঙ্গলে রাস্তা বলতে আর কিছু নেই। গ্রামের লোকেরা যে এই পথ মাড়ায় না তা স্পষ্ট। ঝোপঝাড়ে চারিদিক ভরা। বন্য কাটা গাছ থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে এগিয়ে যাচ্ছিলাম।
কেন এখানে এসেছি তা স্পষ্ট করে বলার ক্ষমতা আমার নেই। তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছিল সমস্যার হেতু ওইখানেই বিদ্যমান। বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল একটা ভাঙা মন্দির। মন্দিরটা দেখতে অস্বাভাবিক, যেমনটা আর 5টা সাধারণ মন্দির হয় তেমনটা মোটেও নয়। মন্দিরের রং কালো, সেখানে শ্যাওলা জমে একটা অন্যরকম রং তৈরি করেছে। বেশ অবাক হলাম মন্দিরের আরো কাছে গিয়ে। দেখতে পেলাম মন্দিরের গায়ে কিছু চিত্র খোদাই করা, অস্বাভাবিক সব চিত্র, যেমন মুন্ডহীন ধর, শিয়ালের মাথাযুক্ত মানবদেহ, এছাড়াও কিছু বিভৎস মূর্তি খোদাই করা। কোনো কিছুই আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। হঠাৎ পিছন থেকে খসখসে গলায় এক বৃদ্ধের কণ্ঠস্বর। খবরদার, মন্দিরে পা দেবে না বলছি, চলে যাও। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, আর কখনো আসবে না এখানে, চলে যাও। ফিরে দেখি বেশ বয়স্ক একজন মানুষ, বয়স আন্দাজ 70 হবে, তবে বেশভূষা অতীব করুণ। মুখে বলি রেখা, ছুলে যাওয়া চামড়া, শীর্ণ জীর্ণ দেহ, কিন্তু তার চাহনি বেশ রোকালো ধরনের। কে আপনি? যা বলছেন তা স্পষ্ট করে খুলে বলুন। অত শত কথা খুলে বলার সময় আমার নেই। যদি নিজের ভালো চাও তো চলে যাও। আমি এসেছি এই গ্রামকে বছরের পর বছর চলে আসা করুণ পরিণতি থেকে উদ্ধার করতে। খুব ভুল না হলে আমি বুঝতে পারছি আপনি এই বিষয়ে বিশেষ কিছু জানেন। এই মন্দির এখানে কিভাবে এলো? কবেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে? গ্রামের লোকেরা তো এই মন্দিরে কোনোদিনও পুজো দিতে আসেননি। আর আপনিই বা এখানে কি করছেন? আপনি আপনি পারবেন ওদেরকে বাঁচাতে? কতদিন ধরে অপেক্ষা করছি। যদি সত্যি এই গ্রামের করুণ দুর্দশা থেকে মুক্তির পথ বের করতে পারেন, তাহলে তার গোড়ার কথা আপনাকে খুলে বলি। গল্পটা শুরু হচ্ছে এক ভয়ঙ্কর অপদেবতাকে কেন্দ্র করে। তার নাম 3 মা, যার অর্থ ভয়ঙ্কর। আমার নাম হারাধন ক্ষেত্রপাল। আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা। তখন আমার বয়স সম্ভবত 15 বা 16 হবে। এই গ্রামেই সপরিবারে বাস করতাম। আমি, আমার দাদা, মা, বাবা, কাকা, জেঠুদের নিয়ে আমাদের একটা যৌথ পরিবার ছিল। মাঝে মধ্যে লক্ষ্য করতাম যখন রাত্রে ঘুম ভেঙে যেত, মা বিছানায় নেই। সেই রকমই এক রাতে হঠাৎ ঘুম ভেঙে এদিক ওদিক মাকে খুঁজতে থাকি। মা, জেঠিমা এবং ঠাকুমাকে ঠাকুর ঘরে দেখি দরজা বন্ধ করা। প্রথমটা কিছুই বুঝতে পারিনি, বুঝলেন। দরজা একটু ফাঁক করে দেখি তাদের পরনে কালো কাপড়, সারা মুখ সিঁদুরে লাল, আর সামনে নরকঙ্কাল। কিছু অস্বাভাবিক পাথর আর একটা মরা বিড়াল পড়ে আছে, সারা মেঝে রক্তে রাঙা। বেশ ঘাবড়ে গিয়ে ঘরে চলে যাই। ভয়ে কাউকে কিছু বলি না। কিছুদিন পর হঠাৎ একদিন খেলা শেষ করে বাড়ি ফিরে দেখি বাড়িতে প্রচুর হইচই শুরু হয়েছে। কি হয়েছে? আপনারা আমার কথাটা দয়া করে শুনুন। আপনাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন আমাদের কথা। দেখো বাবারা, তোমরা গ্রামের ভালো লোক বলেই জানতাম, কিন্তু তোমাদের বাড়িতেই অপদেবতার আরাধনা হয় এটা আমরা জানতে পেরেছি, তাও আবার গাঁয়ের মানুষদের ক্ষতি চেয়ে। যদি তোমরা না জেনে থাকো তাহলে এখনই জেনে নাও, আর যদি তোমরা জড়িত থাকো তাহলে কিন্তু তোমাদের কপালেও দুঃখ আছে। হ্যাঁ,
কি হয়েছে ঘটনাটা আমাকে পরিষ্কার করে বলুন। গাঁয়ের অন্য মহিলারা কেন আমাদের বাড়ির মেয়েদের উপর চড়াও হয়েছে? তোমার বাড়ির মহিলারা অপদেবতার পুজো করে। নিজের অভিসন্ধি পূরণ করার জন্য ওরা অপদেবতাকে আহ্বান করে গায়ের লোকের ক্ষতি করে চলেছে। প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু সন্দেহবশত আমরা লুকিয়ে সব দেখে ফেলেছি। এর জন্য আমাদের গাঁয়ের বেশ কিছু মানুষের জীবন শেষ হয়ে গেছে। তাই তোমাদের এখান থেকে চলে যেতে হবে চিরদিনের জন্য, বুঝেছ? তারপর আমাদের সপরিবারে গ্রাম ছাড়া হতে হয়। এই এই জঙ্গলেরই এক পাশে আমরা একটি কুঁড়ে বানিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই জোগাড় করেছিলাম। আমার বড় দাদা, সে ছিল ভীষণ বদরাকি ও হিংসুটে ধরনের মানুষ। যখনই সবাই মিলে মাঠে খেলা করতাম, তখনই ঠিক কারো না কারোর সাথে গোল বেঁধে যেত। তেমনি একদিন এক বন্ধুর সাথে ঝগড়া বেঁধে তা মারাত্মক রূপ ধারণ করে। দাদা দাদা ছেড়ে দাও বলছি, এরকম ঝামেলা করো না। এমনিতে গ্রামের বাকি ছেলেদের সাথে আমাদের খেলা বারণ। এরকম গোল বেঁধেছে শুনলে ওরা আমাদের এখান থেকে বের করে দেবে। দাদা এরকম করো না, ছেড়ে দাও বলছি। এই তুই চুপ কর, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। ওর এত বড় সাহস যে আমার গায়ে হাত তোলে। হ্যাঁ, তুই দেখিস আমি ওর কি অবস্থা করি। এই বলে দাদাকে কোনো রকমে শান্ত করে বাড়ি নিয়ে আস। কিন্তু রাগের আগুন দাদার মধ্যে তখনও দাউ দাউ করে জ্বলছিল। সেদিন দাদা আমাকে বলেছিল, জানিস, মা ঠাকুমা যে অপদেবতাকে ডাকে তার নাম হলো তিনোমা। সে খুব ভয়ঙ্কর আর শক্তিশালী। মা আমাকে সেই পদ্ধতি আগেই শিখিয়ে দিয়েছেন। আমি এর মাধ্যমে আমার প্রতিশোধ নেব। এমন এমন করো না দাদা, থেমে যাও দাদা, দয়া করো থেমে যাও। কিন্তু দাদা থামে না। সেদিন রাত্রে দাদা সেই মহাযজ্ঞের আয়োজন করে। তিনমার যে মূর্তি এ মন্দিরে আছে সেটা দেখতে কালো কুচকুচে পাথর, যার নিচের অংশটা দেখতে ঠিক মানুষের দেহের মতো। হাত পা উদর সবই আছে, কিন্তু মাথার অংশে রয়েছে এক শিয়ালের মূর্তি। দাদা সেই মূর্তির সামনে তিনমার যজ্ঞ শুরু করে। সেই অতি পরিচিত কালো বস্ত্র, মুখময় লাল সিঁদুর, চারিধারে কঙ্কাল। দাদা জোরে জোরে তিনমার নাম নিয়ে ডাকতে শুরু করে। এই সব কিছুই আমি গাছের আড়ালে চুপি চুপি দাঁড়িয়ে দেখেছিলাম। যজ্ঞের নিয়ম অনুযায়ী নিজের মনের ইচ্ছা তিনমাকে জানিয়ে কালো বিড়াল বলি দেওয়ার নিয়ম ছিল, কিন্তু যজ্ঞের কিছু ত্রুটি থাকার জন্য দাদার সেই ইচ্ছা আর পূরণ হলো না। ভীষণ রাগে দাদা তিনমাকে অবিশ্বাস করে তিনমার মূর্তিতে সজোরে পদাঘাত করে সেই মন্দির ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে ভীষণ ঝড়ে ধুলো বালি উড়িয়ে চারিধারে ভরে ওঠে। ধুলোর জন্য আমিও আর কিছু দেখতে পাই না। ঝড় যখন থামে তখন আর দাদাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। চারিধার নিস্তব্ধ শুনশান। শুরু হয় সেই অপদেবতার কোপ। তাহলে বিষয়টা এই রকম, অপদেবতার কোপে পড়েছে গ্রাম। তা এই অপদেবতাকে শান্ত করার কোনো নিয়ম আপনার জানা আছে? না ঠাকুর মশাই, আমি বিশেষ কিছুই জানি না। তবে এইটুকুনি জানি যে ওই প্রতি বছর যে ছেলে মারা যায়, পরের কৌশিকী অমাবস্যায় তিনমা সেই ছেলের রূপ ধারণ করে তার নতুন শিকারে বেরোয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে যা জানতে পারলাম তা আমার কাজে অনেক সাহায্য করবে। আমি এখন আসি। আমি চেষ্টা করব যতটা সম্ভব অপদেবতার কোপ থেকে এই গ্রামকে মুক্ত করতে। যখন মোড়ল মশাইয়ের বাড়িতে ফিরলাম তখন প্রায় বিকেল। বাড়ির উঠোনে নয়ন নিজের কাজে ব্যস্ত ছিল। নয়ন, তোমার সাথে একটু কথা আছে আমার। তুমি নিশ্চয়ই জানো তোমাকে নিয়ে তোমার মা বাবা সবাই খুবই চিন্তিত। হ্যাঁ ঠাকুরমশাই, সবই আমি জানি। গ্রামের অনেকে মারা গেছে, তাদের জন্য আমার ভারী কষ্ট হয়।
অদৃষ্টে যদি এই থাকে, তাকে ভয় পেয়েও তো খণ্ডানোর কোনো উপায় নেই ঠাকুরমশাই। উপায় যে একদমই নেই তা বলা ভুল। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে হয়তো এই গ্রামের কিছুটা উপকার হলেও হতে পারে। এই বলে আমি নয়নের হাতে মাতঙ্গী মন্ত্র খোদাই এক কবচ বেঁধে দিলাম। তার সঙ্গে বললাম, শোনো নয়ন, এই কবচ তুমি কখনোই হাত থেকে খুলবে না, কারণ প্রত্যেকবার যে ছেলেরা মারা গেছে তাদের সকলকেই একটা ঘোরের মধ্যে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, যাকে বলতে পারো সম্মোহন। এই কবচ তোমার কাছে থাকলে তার প্রভাব তোমার উপর অনেক কম হবে। অবশেষে কৌশিকী অমাবস্যার রাত হাজির। মোড়ল মশাইয়ের বাড়ির সামনে গাছের আড়ালে লুকিয়ে আছি আর অপেক্ষা করছি তিনমার আগমনের। রাত তখন কত হবে জানি না, হঠাৎ লক্ষ্য করি প্রায় 18 বছরের একটা ছেলে কাঠের পুতুলের মতো মোড়ল মশাইয়ের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো এবং খুব মিহি সুরে অথচ দৃঢ় ভঙ্গিতে নয়নের নাম ধরে ডেকে চলল, নয়ন, নয়ন, নয়ন। সে রাতে গ্রামের সবাই বেশ সতর্ক হয়ে জেগেছিল, কিন্তু শব্দ কারোর কান অবধি পৌঁছল না। সুযোগ বুঝে আমি সেই বালকের সামনে হাজির হয়ে জোর গলায় বললাম, কে তুমি, কি চাও? হঠাৎ সেই বালকের মধ্যে থেকে বিকট আকৃতির চেহারা বেরিয়ে এলো। সেই শেয়ালের মুন্ডমুক্ত মানব দেহ, যার সাথে মন্দিরের দেওয়ালে খোদাই করা চিত্রের মিল খুঁজে পাওয়া যায়। খিদে, খিদে, অনেক খিদে আছে আমার পেটে। আমার সামনে এলে ধ্বংস হয়ে যাবি। সেই বিকট আকৃতি এবং অপদেবতার গম্ভীর ভয়াল কণ্ঠস্বরে খানিকটা হতভম্ব হতেই হয়। স্বয়ং মাকে স্মরণ করে সাহসে ভর দিয়ে অপদেবতার উদ্দেশ্যে বলি, দয়া করে বলুন, কি করলে আপনার এই প্রচন্ড রোষের হাত থেকে এদেরকে রক্ষা করতে পারবো? অপমান, অপমান, প্রবল অপমানে চলছি আমি। সেদিন ও আমাকে তীব্র অপমান করেছিল, আর সেই প্রতিশোধ না নেওয়া অব্দি আমার শান্তি নেই। আপনি শান্ত হন, আপনি বলুন সেদিন আপনার কি অপমান হয়েছিল, কি করলে আপনি শান্ত হবেন? সেদিন ওই ছেলে ওর অভিসন্ধি পূরণ করতে না সেদিন ওই ছেলে ওর অভিসন্ধি পূরণ না হওয়ার জন্য আমার মূর্তিতে লাথি মেরে ফেলে দেয়। সেই মূর্তি আজ ওই মন্দিরের এক কোণে পড়ে আছে। আমাকে জাগিয়েছিল, আমাকে অপমান করেছিল, তাই এই গ্রামকে আমি শান্তি দিইনি আজও। একজনের পাপে দয়া করে গোটা গ্রামকে শাস্তি দেবেন না আপনি। এর প্রায়শ্চিত্তের পথ আপনি বলে দিন। প্রায়শ্চিত্তের পথ আমি বলে দেব না, সে পথ তুই নিজে খুঁজে বের করবি। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। হঠাৎ সেই মূর্তি বাতাসের সাথে মিলিয়ে যায়। হয়তো ওই জঙ্গলে গেলেই কিছু সমাধান হতে পারে, এই ভেবে সেই মন্দিরের উদ্দেশ্যে আবার পা বাড়ালাম। মন্দিরের সামনেই সেই বৃদ্ধ ঘোরাফেরা করছিলেন। আমি বলেছিলাম তিনমার রোষ মহাভয়ঙ্কর, ওনার অপমান হয়েছে, উনি কি এত সহজে ছেড়ে দেবেন? সবকিছুর সূত্রপাত যেহেতু আপনার বংশ থেকেই, একটু মনে করার চেষ্টা করুন। আপনার পরিবারের কেউ কি কিছু বলে গেছেন আপনাকে, বা এমন কিছু কথা তিনমাকে নিয়ে? যেটুকু মনে পড়ছে, আমার মা একটা বাক্স আমার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন সযত্নে রাখতে।
ভবিষ্যতে কাজে আসতে পারে, যদিও সে বাক্স আমার কোনো কাজেই আসেনি। বাক্স? সেটা কি আজও অক্ষত অবস্থায় আছে? যদি থাকে সেটা দয়া করে একবার আমাকে দেখান, কারণ কথাতেই আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আছে, তবে সেই বাক্সে কিছু পুরনো কাগজ, মানে পুঁথি বলতে পারেন, সেগুলো আছে। কেন জানি না বারবার মনে হচ্ছে ওখান থেকে কিছু সূত্র আমি পেতে পারি। বৃদ্ধ মিনিট 10 মধ্যেই তার ঝুপড়ি থেকে সেই বাক্সটা আমার সামনে হাজির করল। ঝরঝরে হয়ে যাওয়া একটা টিনের বাক্স। সেই বাক্সটিতে বিভিন্ন ধরনের পাথর, অস্থিবিশেষ আর তার সাথে বেশ কিছু পুঁথি। পুঁথিগুলো নাড়াচাড়া করতে লাগলাম। হঠাৎই চোখে পড়ল একটি বিশেষ ধাঁধা। ভয়ঙ্করী আসবে তেরে, মায়ের কোল খালি করে, পুণ্যবানের স্পর্শে হবে কাল রাজধন্য, নরদেহে সাজবে আজ শ্মশানের ওই শিয়ার রাজ, করতে হলে শান্ত তারে, বাজাও উলু তারস্বরে, কালো রক্তের ভয়াল বংশ রক্ত স্নানে করবে ধ্বংস। কি হে, কিছু বুঝলেন? এর অর্থ কি আপনাকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন আপনার পূর্বপুরুষেরা? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অক্ষর পরিচয়ও নেই, আমার দ্বারা কি আর এসব বের করা সম্ভব? তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। বেশ চিন্তিত মনে মোড়ল মশাইয়ের বাড়ি ফিরলাম। ভয়ঙ্করী, পুণ্যবান, শিয়ার, রক্তস্নান, না কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, পথ দেখাও আমাকে। মন শক্ত করে ধ্যানে বসলাম। তারানাথ, মন শক্ত করে চিন্তা কর। অসহায়কে উদ্ধার করার সমস্ত শিক্ষা আমি তোকে দিয়েছি। অসম্ভব তখনই সম্ভব হবে যখন সেটাকে আমরা সম্ভব বলে মনে করব। চোখ খুলে দেখি চারিদিক শান্ত। মনের ভিতরটা এখন অনেকটা হালকা লাগছে। ধাঁধাটা নিয়ে আরো একবার পড়তে লাগলাম। কথাতেই আছে, একবারে না পারিলে দেখো শতবার। ভয়ঙ্করী আসবে তেড়ে, মানে নিশ্চয়ই সেই অপদেবতা তিনমার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সে তো সত্যি খুবই ভয়ঙ্কর। মায়ের কোল খালি করে, নিশ্চয়ই ওই ছোট ছোট ছেলেগুলোর কথা বলা হচ্ছে যারা তিনমার শিকার। পুণ্যবানের স্পর্শে হবে কাল রাজধন্য। পুণ্যবান মানে পৃথিবীতে মোহ যে ত্যাগ করেছে, যাকে কোনো পাপ স্পর্শ করতে পারেনি। সে কোনো সাধু হতে পারে বা কোনো তান্ত্রিক। স্বয়ং মাতু পাগলির আদেশে তো সেটা আমিও হতে পারি। আর কালরাজ মানে তো সেই ভয়ঙ্করীর কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমি পারবো মহাযজ্ঞের সূচনা করতে। নরদেহে সাজবে আজ শ্মশানের ওই শিয়ার রাজ। তিনবার নিচের অংশ হচ্ছে মানবদেহ আর উপরের অংশ শিয়ার। শিয়ার শব্দের অর্থ হচ্ছে শ্রীগাল। করতে হলে শান্ত তারে, বাজাও উলু তারস্বরে। যতদূর বোধ হচ্ছে এই অপদেবতাকে শান্ত করতে হলে ভয়াল আওয়াজ করে উলুধ্বনি দিতে হবে। হ্যাঁ ঠিক, তাই তো মনে হচ্ছে। তবে এক্ষেত্রে গ্রামবাসীদের সাহায্য নিতেই পারি। কালো রক্তের ভয়াল বংশ রক্ত স্নানে হবে ধ্বংস। কালো রক্ত বলতে তো পাপী বংশকে বোঝানো হয়। রক্ত স্নান মানে কি তিন্মাকে তুষ্ট করতে হলে ওই বংশেরই শেষ প্রজন্মকে বলি দিয়ে দিতে হবে? পেরেছি পেরেছি, আমি এই ধাঁধার উত্তর বের করতে পেরেছি। আমার প্রণাম নিও মা, তুমি মঙ্গলময়ী। তবে মনটা এই ভেবে খারাপ লাগছে যে বংশের পাপের ফল ওই নিরীহ বৃদ্ধকে ভোগ করতে হবে। ঘটনার বিবরণ মোড়ল মশাইকে খুলে বললাম।
ঠাকুর মশাই, আপনি যখনই জঙ্গলের ভেতর প্রবেশ করবেন, আমরা সব গ্রামবাসী মিলে উচ্চ স্বরে উলুধ্বনি দিতে শুরু করব। যতক্ষণ না অবধি আপনি জঙ্গল থেকে বেরিয়ে আসেন ততক্ষণ। শেষে নিরুপায় হয়ে জঙ্গলের দিকে যাই সেই বৃদ্ধের কাছে। কি হয়েছে ঠাকুর মশাই, কোনো সমাধান পেলেন? আজ খুব নিরুপায় লাগছে। আপনি না থাকলে এত বড় সমস্যার সমাধানের কথা আমরা কোনো দিনও জানতে পারতাম না। কিন্তু কি ঠাকুর মশাই? ধাঁধার বর্ণনা অনুসারে আপনার বংশের শেষ প্রজন্মের রক্ত দিয়ে 3 মাকে স্নান করালে তবেই 3 মা শান্ত হবে। কিন্তু এ কাজ আমি করতে পারবো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমার বংশের পাপের বোঝা আমি তো বয়ে নিয়ে যাচ্ছি। আর আমিও বা বাঁচব কতদিন? আপনি যদি না পারেন তবে আমি নিজেই আত্মবলিদান দিয়ে আমার বংশের পাপের প্রায়শ্চিত্ত করে যাব। আপনার এই অবদানের কথা কোনোদিনও ভুলব না। সম্মানে শ্রদ্ধায় চোখের কোণে জল চলে এলো। অবশেষে মহাযজ্ঞের দিন হাজির। কালো বস্ত্র পরিধান করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। গ্রামবাসীরা সবাই জঙ্গল ঘিরে রয়েছে। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই তারা চিৎকার করে উলুধ্বনি দিতে শুরু করলো। সাথে সাথেই শুরু হলো প্রলয় সংঘাত। প্রবল ঝড়ে গাছগুলো যেন ভেঙে পড়বে। পায়ের তলার কাঁটা আমায় ক্ষতবিক্ষত করছে। অন্ধকারের মধ্যে অনেক জোড়া জোড়া চোখ জল করছে। সামনে শিয়াল কিছু মরদেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। একটা গাছ তো শিকড় সমেত উপরে এসে আমার সামনে পড়লো। সব মিলিয়ে একটা হাড় হিম করা ভৌতিক পরিবেশ। বুঝতে বাকি রইল না হে অপদেবতার মায়া। তিনি চান না আমি আমার কাজে সফল হই, তাই তিনি বাধার সৃষ্টি করে চলেছেন। অবশেষে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। ঠাকুর মশাই, আমি এই মন্দিরের চাতালে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য। আমি যজ্ঞ শুরু করছি, আপনি প্রস্তুত তো? হ্যাঁ ঠাকুর মশাই। মন্ত্র উচ্চারণ যত বাড়ছে বাইরের ঝড়ও ততই বাড়ছে। মন্দিরের চাতালে যেন কিসের দাপাতাপির আওয়াজ বেড়েই চলেছে। শত শত শিয়ালের ডাক আকাশ ভেদ করে যেন বেরিয়ে যাচ্ছে। সাথে গ্রামবাসীদের সেই তীব্র উলুধ্বনি, সব মিলিয়ে এক ভয়াল পরিবেশ। অবশেষে যজ্ঞের শেষ পর্যায়ে আমি শুধু বৃদ্ধের দিকে একবার তাকালাম। আমার চোখের সামনে অসহায় বৃদ্ধ তার হাতে থাকা ছুরিটা গলার নলি বরাবর টেনে দিল সজোরে। সাথে সাথেই প্রবল ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সারা দেহটা যেন ছটফট করছে বলি হওয়া ছাগলের মতো। 2 হাতে বৃদ্ধের রক্ত দিয়ে 3 মাকে ভিজিয়ে দিলাম। অস্বাভাবিকভাবে চারিধারের সমস্ত শব্দ, ঝড় সব কিছু থেমে গেল। নিস্তব্ধ পরিবেশ। বুঝলাম 3 মা শান্ত হয়েছে। ঠাকুর মশাই, আপনার এই অবদান আমার ভোলার নয়। এটাই আমার কাজ মোড়ল মশাই, সবই মায়ের কৃপা। আমি আসি, নমস্কার। তারপর থেকে সে গ্রামে আর কোনো উপদ্রবের কথা আমার কানে আসেনি। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো সবটা শুনলাম। কি বলবো তা আমরা দুজনেই খুঁজে পেলাম না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।